এটা মানতেই হবে যে আগে তরুণরা যে গতিতে এগিয়ে যেতে পারত, এখনকার যুগে তথ্য প্রযুক্তির কারণে তরুণরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তরুণদের কথাগুলো যদি না শোনা হয় তাহলে নিজেদেরই ক্ষতি। আমরা তরুণদের কথা শুনতে চাই, তরুণদের কথা বলতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করে দিতে চাই যে তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110 গুণ। যে বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছেন সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং নিয়ে যাদের ধারণা নেই তারা হয়তো মনে করতে পারেন যারা চাকরি পাচ্ছেন না তারা কিছু একটা করার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, এর তেমন কি সম্ভাবনা। এটা যে কি সম্ভাবনা সেটা আমরা উদাহরণ দিতে পারি একজন ডাক্তার তানজিবাকে দিয়ে, যিনি শেষমেশ ডাক্তার না হয়ে একজন ফ্রিল্যান্সার হলেন। তার মানে তার এতদিনের যে পড়ালেখা কিংবা অভিজ্ঞতা সব কিছুই কি বৃথা গেল? না, বরং তিনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার চিকিৎসা বিদ্যাকেই কাজে লাগিয়েছেন। ডাক্তার তানজিবা চিকিৎসা পেশা বাদ দিয়ে যখন ফ্রিল্যান্সিং পেশা বেছে নিলেন তখনই বুঝতে হবে ফ্রিল্যান্সিং পেশাটি নিয়ে আমাদের এখনও অনেক কিছুই জানার আছে। প্রথমত জানার আছে ফ্রিল্যান্সিং পেশার ব্যাপক সম্ভাবনার কথা। সেরকম সম্ভাবনা দেখেছিলেন বলেই ডক্টর তানজিবা চিকিৎসা পেশা থেকে চলে এলেন ফ্রিল্যান্সিং পেশায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আগে টাকাতে ইনকাম করতাম, এখন ডলার ইনকাম করি। আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110 গুণ। 1028টা সাবজেক্টে ফ্রিল্যান্সিং করা যায়, তার ভিতরে কেবলমাত্র 12টা সাবজেক্টে আমরা বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং করি। তার ভিতরেও মাত্র 3টে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্ট হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। এই 3টাতে আমাদের মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা, প্রায় 95% ছেলেমেয়েরা কাজ করে। তাতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা সবচেয়ে লো পেইড কাজ করি। আপনি ইচ অ্যান্ড এভরি গ্র্যাজুয়েশন ভার্সনের একটা টেক ভার্সন আছে। আপনি চিন্তা করেন আমার দেশে কিন্তু আমরা টেক ভার্সনটা শিখাই না। যেমন অ্যাকাউন্টিং যখন শিখাচ্ছি, অ্যাকাউন্টিং কম্পিউটারের মাধ্যমে কিভাবে করে এটা যদি আপনি সফটওয়্যার দিয়ে না শিখাই দিলেন তাহলে তো গ্র্যাজুয়েশন করে লাভ হলো না। ঠিক আপনি যখন বাংলা পড়ছেন, বাংলাতে তো কন্টেন্ট রাইটিং আছে, বিভিন্ন জন আপনি সাংবাদিকতার পেশা বলেন বা যেটাই বলেন তার কিন্তু একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে। এই জায়গাটাতে আমরা এখন আসতে চাচ্ছি না। আবার আমাদের অনেকেরই জানা নেই যে বিষয়ে পড়ালেখা করছেন কিংবা পেশায় আছেন সেটা দিয়েও ফ্রিল্যান্সার হওয়া যায় বলেই ডক্টর তানজিবাকে চিকিৎসা বিদ্যার জ্ঞানকে ত্যাগ করতে হয়নি, বরং সেই মেডিকেলের শিক্ষাকেই তিনি সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন তার ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ে তোলার জন্য। চিকিৎসা পেশাটাকে অ্যাভয়েড করে একদম অন্যটাতে চলে যাচ্ছি না, এটারও কিন্তু একটা ভার্সন আছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজিক্যাল আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, মেডিকেল কন্টেন্ট রাইটিং করতে পারেন, কারণ কন্টেন্ট রাইটিংয়ের বাজারে কিন্তু আমরা পিছানো এবং ইন্ডিয়া এই জায়গাটাতে পশলি এগিয়ে গিয়েছে। তার দুইটা কারণ ইংলিশটা আমাদের মানে আমরা আসলে ওভাবে শিখতে পারি না এবং ওটাকে ইউজ করতে জানি না। সো আপনি যখনই যে কোনো জিনিসেরই আপনি কিন্তু কি করেন, এখন জানার জন্য গুগলে সার্চ দেন, তার মানে ওই কন্টেন্টে কেউ তো একজন ক্রিয়েট করেছে। সো প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ফ্রিল্যান্সিং ভার্সন আছে, সেটা আপনার চিকিৎসা শাস্ত্রেও আছে। নিজে সচেতন ছিলেন বলেই ডক্টর তানজিবা জানতে পেরেছিলেন একজন চিকিৎসক হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারলে সেটা কতটা সম্ভাবনাময়। নিজেকে উদাহরণ দিয়ে ডক্টর তানজিবা তরুণদের উদ্দেশ্যে বলতে চান প্রত্যেক গ্র্যাজুয়েটেরই উচিত তার পড়ালেখার বিষয়ে বিশ্বের কোথায় কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় সে ব্যাপারে সচেতন থাকা। এ ব্যাপারে সচেতন হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও। আপনি যে কোনো ভার্সনে, আমরা যেটা এখন সবাইকে বলছি যে আপনার যে কোনো গ্র্যাজুয়েশন ভার্সন, ইভেন সব তরুণদেরকে আমরা এটা বলছি যে যে বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছেন সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করেন, স্কোপ আছে। জি, এবং ওটাতে আরও ভালো স্কোপ আছে। এখন যারা ফ্রিল্যান্সিং করছে তারা তো মাত্র 3টা সাবজেক্টে করছে। এই 3টা সাবজেক্টে কম্পিটিটর সবচেয়ে বেশি। আপনি বিড করলে কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম এবং পাবেন হচ্ছে আওয়ারলি খুব বেশি হলে $7। আর যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্টে কনভার্ট হন তাহলে আওয়ারলি
রেট $300 উপরেও হতে পারে। আপনার যে চিকিৎসা বিষয়ে যেটা ফ্রিল্যান্সিং করছেন সেখানে আওয়ারলি কেমন থাকছে? সেখানেও আওয়ারলি $127 থেকে শুরু করে $150 মতো থাকে। আর সেখানে যদি নরমাল আপনি গ্রাফিক ডিজাইন বা ওয়েব বাট সেখানে $5 থেকে $6 উপরে যাবে না। ডাক্তার তানজিবা চিকিৎসক না হয়ে কেবল যে ফ্রিল্যান্সার হয়েছেন তা নয়, সেই সাথে 10.5 লাখ ফ্রিল্যান্সারদের সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যানও তিনি। বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং এর অবস্থান যদি মনে করি তা আমরা 10.5 লক্ষ সংখ্যাগত দিক দিয়ে এখন পর্যন্ত আছে। আর আর্নিং এর দিক দিয়ে আমরা কয়েকদিন আগেও 8 পজিশনে ছিলাম, এখন 7 পজিশনে চলে এসেছি। আমাদের ভিতরে আসলে যেই জিনিসটা হচ্ছে যে আমরা আসলে লো পেইড হওয়ার কারণে আরও আগাতে পারছি না। যেহেতু ছেলে মেয়েদের আগ্রহ আছে, ডেসপারেশন আছে, এটা এগিয়েছে, কিন্তু যারা বর্তমানে করছে তারা কিন্তু নিজেদের উদ্যোগেই নিজেরা রেডি হয়েছে। আর সামনে যেহেতু আরও বিভিন্ন টাইপের উদ্যোগ আসছে, সুতরাং আগানো মনে হয় না খুব একটা কঠিন হবে, এবং অ্যাওয়ারনেসটা যদি ঠিকমতো তৈরি করে দেওয়া যায় তখন পজিশন আরও ভালো। আগস্ট থেকে এই পর্যন্ত আমার টোটাল আর্নিং অ্যারাউন্ড $1.5 লক্ষ প্লাস। এটা যেন রূপকথার গল্পকেও হার মানায়। ফরিদপুরের শাওনের শুরুটা হয়েছিল অনেকটা মজা করতে গিয়ে। তার বন্ধু মজা করে তার ফেসবুক আইডি হ্যাক করার পর শাওন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনিও তার বন্ধুর ফেসবুক আইডি হ্যাক করবেন। এ লক্ষ্যে তিনি জ্ঞান অর্জন করতে শুরু করলেন, কিন্তু শেষমেশ তিনি সাইবার সিকিউরিটি নিয়ে এতটাই জ্ঞান অর্জন করলেন যে তিনি আজ ফ্রিল্যান্সিং করে মাত্র 2.5 বছরে আয় করেছেন $2.5 কোটি টাকা। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন তরুণ তার নিজের মেধা সম্পর্কে অনেক সময়ে বুঝতেই পারে না, ঘটনাক্রমে তা জানা হয়ে ওঠে। আবার অনেক সময় সারা জীবনে নিজের সেই মেধার কথা অজানাই থেকে যায়। এই যেমন ফরিদপুরের যুবক শাওন। তিনি কখনোই আইটি সেক্টরে তার যে মেধা রয়েছে সেটা বুঝতে পারতেন না, যদি না তার বন্ধু দুষ্টমি করে তার ফেসবুক আইডি হ্যাক না করত। আমার স্কুলের একটা ক্লাসমেট ছিল, মানে আমার কলেজের একটা ক্লাসমেট ছিল, ওর সাথে হচ্ছে একটু ঝামেলা হয় বলতে, ও আমার একটা ফেসবুক আইডি এমনি রিপোর্ট করে নষ্ট করে ফেলে, আমার নিজের পার্সোনাল আইডি। তো ওই নিয়ে ওর সাথে একটু ঝামেলা হয়। আমি বললাম যে তুই আমার ফেসবুক আইডি কেন নষ্ট করছিস? তো তখন আমার ইন্টেনশন হয় যে আমি ওর ফেসবুক আইডি নষ্ট করবো। তো আমি তখন চিন্তা করি যে হ্যাক করার বিষয়টা। তো আমার এই যে মাথায় আসে যে ফেসবুক মেবি হ্যাক করা যায়। তো এই বিষয়টা থেকে আসলে আমার হ্যাকিং শেখা বা ইথিক্যাল হ্যাকিং শেখার মধ্যে আগ্রহ আসে, এবং তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করি। এইচএসসিতে কাঙ্ক্ষিত রেজাল্ট না থাকায় ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি শাওন। স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ডিপ্লোমা কোর্সও প্রায় শেষের দিকে। ওই সময় এলো করোনা। কোথাও চাকরি প্রাপ্তির কোনো আশাই খুঁজে পাচ্ছিলেন না শাওন। ঠিক ওই সময় ফেসবুক আইডি হ্যাক করায় বন্ধুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে হ্যাকিং কিভাবে করতে হয় তা তিনি শিখতে শুরু করলেন। এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে শেষমেশ শাওন বুঝতে পারলেন সাইবার সিকিউরিটি নিয়ে কত কিছুই না জানার আছে। আমি তো তখন ইন্টেনশন ছিল যেমন যে মেবি হ্যাকিং মানে হচ্ছে আনইথিক্যাল ওয়ার্ক, লাইক কারো কিছু হ্যাক করা, ব্যাংক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি, এরকম হ্যাক করার বিষয় আসে। বাট আমি যখন কোর্স করি বা কোর্স শুরু করি তখন আমার থিঙ্কিংটা পুরাই চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি না, এখানে আসলে শুধু যে হ্যাকিং না, আমরা মূলত যেহেতু এটার নাম ছিল ইথিক্যাল হ্যাকিং, তো আমরা সবকিছু মূলত ইথিক্যালি করতাম। এই বিষয় আশয়গুলো ওইখান থেকে আসলে আমার শুরু হয় এই শেখার এইটা। তারপর হচ্ছে অ্যারাউন্ড 3 বছর আমি শিখি। অনলাইনে ভর্তি হলেন একটি কোর্সে, শুরু করলেন সাইবার সিকিউরিটি নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ। সেই কাজে তিনি এত দূর এগিয়ে গেলেন, এখন তিনি 1 মাসে 15 লাখ টাকা পর্যন্ত আয় করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রেকর্ড গড়েছেন ঘন্টায় 1 লাখ টাকা পর্যন্ত আয় করার। দেখা যায় যে আমাদের যে সাইবার সিকিউরিটি সেক্টর, এই সেক্টরে যখন কাজ আসে, অ্যারাউন্ড এই সেক্টরে টাকা আছে, অনেক টাকা আছে, বাট সেটা আসলে ধরতে হবে। সেটা আপনি যদি ভালো স্কিল হন তাহলে আপনি ভালো আর্ন করতে পারবেন, তবে আপনাকে এটার পিছনে সময় দিতে হবে। তবে আমার ওইরকম কোনো গোল থাকে না যে আমার এই মাসে 10,000 20,000 আর্নিং করতে হবে, এমন কিছু না।
তো আমার দেখা যায় যে আমি কাজ করতে থাকি, মাস গেলে একটা হিসাব করি যে কত আসছে। তো আমার হাইয়েস্ট একটা মাসে আমার আসছে হচ্ছে, একটা মাসে আসছিল $15,000 হাইয়েস্ট, ওটা ছিল হাইয়েস্ট একটা মাসে 15,000, আরেকটা মাসে ছিল 10,000 হাইয়েস্ট। তাছাড়া এমনি অ্যারাউন্ড আসে 4,000, 5,000, 6,000 এরকম আসে। বলা যায় সাইবার সিকিউরিটি নিয়ে যে ফ্রিল্যান্সিং এর কাজ শাওন করছেন তার বয়স মাত্র 2.5 বছর। এই 2.5 বছরে তিনি যে আয় করেছেন তার টাকার হিসেবে 2.5 কোটির কাছাকাছি। আমার এই পর্যন্ত টোটাল আর্নিং আমি যদি চিন্তা করি 2020-এর আগস্ট থেকে এই পর্যন্ত আমার টোটাল আর্নিং অ্যারাউন্ড $1.5 লক্ষ প্লাস আর্নিং করছে, এবং আপাতত বাইরে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম, ওইখান থেকে অ্যারাউন্ড $50,000 প্লাস আমি আর্নিং করছি। অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সার হয়ে সেই মেধার প্রমাণ করা যায় ঠিকই। যে বন্ধু দুষ্টুমি করে ফেসবুক আইডি হ্যাক করেছিল তার বিরুদ্ধে আর প্রতিশোধ নিতে চান না শাওন, বরং তাকে ধন্যবাদ জানাতে চান, কারণ ওই ঘটনায় প্রতিশোধ নিতে গিয়েই সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে পেরেছিলেন ও ফ্রিল্যান্সার হিসেবে ফরিদপুরে বসে ক্যারিয়ার গড়তে পেরেছিলেন। আয় করতে পারছেন মাসে লাখ লাখ টাকা। ওই সময় থেকে চিন্তা ভাবনা করতে শুরু করি যে আমি আসলে কাঠের প্রোডাক্ট নিয়ে কাজ করব। সিঙ্গাপুরে গেছিলাম, খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম। লন্ডনে গিয়েছিলাম, তো সেখানেও আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছে। বরগুনার প্রত্যন্ত একটি স্কুলের শিক্ষিকা পলি উদ্যোক্তা হিসাবে তার যাত্রা শুরু হয়েছিল হাত পাখা দিয়ে। তারপর তিনি বাসা বাড়িতে যত ধরনের কাচের জিনিস রয়েছে সেই জিনিসগুলো অত্যন্ত শৈল্পিক কায়দায় তিনি তৈরি করতে শুরু করলেন কাঠ দিয়ে। তার সেই কাঠের পণ্য কেবল বাংলাদেশে নয়, বিদেশেও এখন রপ্তানি হচ্ছে। আর এভাবে একজন স্কুল শিক্ষিকা প্রমাণ করলেন যে আপনার পেশা যাই থাকুক না কেন, আপনার মেধা যে বিষয় রয়েছে সেই বিষয় রয়েছে আপনার সবচেয়ে বড় সম্ভাবনা। বরগুনা থেকে সিঙ্গাপুর ও ইংল্যান্ড এই দুটি দেশে মেলায় অংশ নিয়ে পলি তার কাঠের পণ্যের ব্যাপারে এখন আরও বড় স্বপ্ন দেখেন বরগুনা থেকে তার শৈল্পিক এসব কাঠের পণ্য ছড়িয়ে যাবে বিশ্বের নানা প্রান্তে। গত বছর সিঙ্গাপুরে গেছিলাম। সিঙ্গাপুরে হচ্ছে আমরা ডেলিগেশন টিমে গেছিলাম। সেখানে হচ্ছে একদিনে একটা মেলা ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু ওখানে আমরা কোনো সরাসরি সেলের জন্য যাই নাই, গেছিলাম জাস্ট অনেক কিছু শেখার জন্য। তো আমাদের একদিনে একটা মেলা হয়, একদিনও না, অলমোস্ট 2 থেকে 3 ঘন্টার একটা মেলা হয়েছিল। তো আমি ওভার নিয়ে গেছিলাম। সাধারণত 30 কেজি নিয়ে যাওয়া যায়, বাট আমি নিয়ে গেছিলাম প্রায় 50 কেজি। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি শুধু আমার কাপড় চোপড় ছাড়া আর কিছু আমার নিয়ে আসতে হয়নি। খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম। আর এই বছরে গিয়েছিলাম হচ্ছে লন্ডনে গিয়েছিলাম। তো সেখানেও আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি এবং মোটামুটি ওখানে সব সেল করে আমি চলে আসছি। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়িয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে পলির নিজের ডিজাইন ও কারখানায় তৈরি করা কাঠের পণ্য। এটা হচ্ছে নিয়মিতই যাচ্ছে এবং বেশ ভালো রেসপন্স পাচ্ছি। মানে আলহামদুলিল্লাহ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমি সম্পূর্ণ অনলাইন থেকে অর্ডারটা পেয়েছিলাম এবং খুব ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। কাঠের পণ্য নিয়ে পলি যতদূর যেতে পেরেছেন তার শুরুটা ছিল হাত পাখা দিয়ে। অস্ট্রেলিয়ার মানুষ ঠিকই তখন বুঝতে পেরেছিল পলির বানানো হাত পাখার শৈল্পিক গুরুত্ব। সবাই তো ড্রেস বা শাড়ি নিয়ে কাজ করছে, আমি ইউনিক কিছু নিয়ে কাজ করি। তখন আমি হাত পাখা নিয়ে কাজ শুরু করি। হাত পাখার একটা অর্ডার ডেলিভারি দেওয়ার পরে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এক আপু আমাকে নক করে। সে অস্ট্রেলিয়াতে পাখা নিয়ে কাজ করবে, আমার কাছ থেকে সে পাখাগুলো নিবে। তখন হচ্ছে আমি তাকে পাখা পাঠাই এবং হচ্ছে বেশ ভালো কয়েকবার হচ্ছে পাখা সে নিয়ে কাজ করে। এরপরে শীতের সময় চলে আসলো। শীতের সময় ভাবলাম শীতে তো আর পাখা চলবে না, তখন আমি কি নিয়ে কাজ করতে পারি। ওই সময় থেকে চিন্তা ভাবনা করতে শুরু করি যে আমি আসলে কাঠের প্রোডাক্ট নিয়ে কাজ করব, কারণ এটা ইউনিক। এবং হচ্ছে যখন আমি কাঠের কারিগরদের সাথে কথা বলছিলাম তখন বলছিল যে আপু আমাদের এই প্রোডাক্টটা প্রায় হারিয়ে যাচ্ছে, কিন্তু এত ইউনিক একটা প্রোডাক্ট আসলে এটা অনলাইনে আসা উচিত। তখন থেকে চিন্তা করলাম,
তখন থেকে আর কি এই কাঠের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু হয় আমার। আমার কারখানা হচ্ছে খুলনাতে, তো খুলনা আমার কারিগর আছে, তারা তৈরি করে, আমি হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে আসি। এবং এটা কোনো এরকম না যে আমি তাদের কাছ থেকে হোলসেল করে নিয়ে আসছি, এরকম না, আমি তাদেরকে প্রত্যেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি। পলি যখন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন তার মাঝেই তিনি পেয়ে যান স্কুল শিক্ষকের চাকরি। সরকারি চাকরি পাওয়ায় সবাই তখন ভেবেছিল উদ্যোক্তা হিসেবে পলি আর এগিয়ে যাবেন না, বেছে নেবেন সরকারি চাকরির নিশ্চিত জীবন। করোনার পর যখন আমি বিজনেস শুরু করি তখন থেকেই চাকরির প্রতি আমার এক ধরনের মানে অনীহাই তৈরি হয়ে গেছে। কিন্তু ফ্যামিলির একটা প্রেশার যে তুমি এত পড়াশোনা করেছো, তাহলে তুমি একটা চাকরি করো। তো চাকরিটা আমার এক ধরনের লাকের উপর হয়ে গেছে, কারণ আমি যখন সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুর থেকে আসার পরে 3 দিন পরে আমার প্রাইমারির ইন্টারভিউ ছিল। তো আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। আমি মনে করি চাকরির থেকেও আমি যদি বিজনেসটাকে আরও বেশি টাইম দিতে পারতাম, সেক্ষেত্রে আমার বিজনেসে আরও আমি অনেক বেশি গ্রোথ করতে পারতাম। নারীদের উদ্দেশ্যে পলির একটাই বার্তা, প্রতিটি মানুষের যে নিজস্ব মেধা ও শক্তি আছে সেখানেই থাকে সম্ভাবনা বিকাশের সবচেয়ে বড় সম্ভাবনা। তাই সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। বেস্ট বেঙ্গালি বেস্ট ফুড ট্যুরিজম, মানে এটা কিন্তু ট্যুরিজমের অন্যতম একটা পার্ট হচ্ছে ফুড বা ক্যালিনারি ট্যুরিজম যেটাকে বলে। বগুড়ার দই, কুমিল্লার রসমালাই কিংবা সাতক্ষীরার সন্দেশ খেতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ওই জেলায় যেতে হবে। কিন্তু সম্প্রতি আমরা রাজধানীতে এমন একটি ভিন্নধর্মী আয়োজনের সন্ধান পেয়েছিলাম যেখানে কিনা তরুণরা তার নিজের জেলার শত শত বছরের পুরনো প্রসিদ্ধ খাবারগুলোকে নিয়ে এসেছিলেন। আর এর মধ্য দিয়ে তারা চেষ্টা করেছেন তার এলাকার প্রসিদ্ধ এই খাবারগুলোকে আরও সহজভাবে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া। যার এলাকায় যে খাবার প্রসিদ্ধ সেটা নিয়ে তরুণরা জড়ো হয়েছিলেন একটি প্ল্যাটফর্মে, রাজধানীর বনানী মাঠে। উদ্দেশ্য এলাকার ঐতিহ্যবাহী খাবারের ব্র্যান্ডিংকে কাজে লাগানো। ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে পিতৃপুরুষের ঐতিহ্যবাহী খাবারের ব্যবসাকে দেশে বিদেশে ছড়িয়ে দেয়া। সাতক্ষীরার মিষ্টির নাম শুনলেই আসে সাতক্ষীরা সন্দেশের কথা। সন্দেশটাই সাতক্ষীরার একটা ব্র্যান্ড আর কি। এটাও সন্দেশের একটা ভেরিয়েশন, একটু মিষ্টি কমের। পুরনো ঐতিহ্যবাহী যে সন্দেশটা, এটা গত 100 বছরের উপরে ধরে আরো পুরানো আমল থেকেই এটা আসলে চলে আসতেছে। আমাদের যে পর্যটনটা আমাদের সাতক্ষীরা সুন্দরবনে মানুষ যায়, তারা যে সাতক্ষীরা যে একটা মিষ্টি পাওয়া যায়, যাদের সাতক্ষীরার সন্দেশটা যে এত জনপ্রিয় সেটা তারা জানুক, তাদের হচ্ছে এটার জন্যই আমরা মূলত এখানে আসি। খুলনার চুইঝালটা সমগ্র বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত চুইঝালের খাসির মাংস। চুইঝালটা আসলে একটা ঝাল, এটা রান্নার এই যে দেখতেছেন কাঠের মতো যে ছোট ছোট পিস পিস করা, এটা হচ্ছে চুইঝাল। জি, এটা চুইঝাল, এটাই সেই গাছ চুইঝাল। এটা আমাদের দিকে চাষ হয়। চুইঝালটা ঢাকায় এসে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই, তাই এখানে আসা। আমার বাবার নামে এটা মিষ্টিটা সাদেক গোল্লা। এটা যশোরের জামতলা, শার্শা থানা জামতলা নামক স্থানে। এটা 1955 সালে আমার বাবা এটা বানানো শুরু করছিল। এটা আমাদের যে দেশীয় গাভী প্রচুর পরিমাণে ব্রাহ্মণবাড়িতে আসে, দেশীয় দুধ থেকে তৈরি হয় এবং সম্পূর্ণ টোটালিটা ছানা, ময়দার বিরুদ্ধে কোনো কিছু নেই। এটা প্রায় 100 বছরের ঐতিহ্য। এটা ব্রাহ্মণবাড়ি ছাপিয়ে ঢাকা শহরে আছে, আরও মানে সারা পৃথিবীতেই যে জায়গায় ব্রাহ্মণবাড়ির লোক আছে সবাই নিয়ে যায়। মেজ্জান হচ্ছে একটা অনুষ্ঠান, আতিথেয়তা যেটা আর কি। চিটংয়ে এটা হচ্ছে খুবই ফেমাস একটা জিনিস। মেজবানি হচ্ছে সম্পূর্ণ গরুর মাংস দিয়ে রান্না হয়। আর দেখুন এটা হচ্ছে মেজবানি বিফ। আর এটা চনার ডাল ছাড়া মেজবান মাংস একদম অসম্পূর্ণ, যেটা না হলেই নয় আর কি। আর হচ্ছে মেজবানি কালাভুনা, বেসিক্যালি এটা হালা বলে। আমরা বেসিক্যালি মানুষকে জানিয়ে দিতে চাই আমরা চিটংয়ের যে ট্র্যাডিশনাল ফুডটা, আমরা ঢাকায় আছি, আপনারা আসেন, ট্রাই করেন। মেলায় যেসব ঐতিহ্যবাহী খাবার নিয়ে তরুণরা এসেছিলেন সেগুলো কেবল একটি প্রজন্মের সাক্ষী নয়, কয়েক প্রজন্মের ইতিহাস। ধরা যাক ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার কথা। সেই কবে রাজপ্রথা উঠে গেছে, কিন্তু রাজাদেরকে আপ্যায়ন করা মন্ডা সেটা এখনও
রয়ে গেছে। মন্ডার এমন ব্র্যান্ডিংকে কাজে লাগাতে চায় তরুণ প্রজন্ম। এই মন্ডাটা তৈরি করতেন হচ্ছেন গোপাল পাল, ঠিক আছে। আমাদের এই দোকানের নাম হচ্ছে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডা। আমরা এখনও এই দোকানকে ওনার নামেই চালিয়ে থাকি, ঠিক আছে। বংশ পরম্পরায় আমরা ওনারই বংশের ধারাবাহিকতায় আমরা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনি যদি এখানে আমাদের একটা ট্রি লাগানো আছে, ঠিক আছে, যে গোপাল পাল, তার ছেলে রাধানাথ পাল, তার ছেলে কেদারনাথ পাল, দেন তার ছেলে দ্বারিকানাথ পাল, এবং আমার পিতা, স্বর্গীয় পিতা রমেন্দ্রনাথ পাল, এবং আমার কাকারা পর্যন্ত এখনও আমরা এই ফ্যামিলি বিজনেসের সাথে জড়িত, ঠিক আছে। আমি হচ্ছে এই বিজনেসের 6ষ্ঠ জেনারেশন। ফুড ফেস্টিভ্যালে দেখা হয় একজন দক্ষিণ কোরিয়ার তরুণের সাথে। তিনি বাঙালি খাবার খেয়ে রীতিমতো মুগ্ধ। Best. Bengali best. Bengali best. Yeah. And what actually you are eating now? I forgot the name, but it is a koi. How is koi? it was really delicious. So koi is delicious. Very delicious. Yeah. So you experience biryani. Yeah, biryani. Biryani nice? Best. Best. Yeah, biryani best. Thank you. এই যে একজন বিদেশি বাঙালি খাবার খেয়ে এতটা মুগ্ধ হলেন, সেটাকে কাজে লাগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। নিজের দেশের ঐতিহ্যবাহী খাবারের ব্র্যান্ডিং দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ বিদেশি পর্যটককে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ফুড ট্যুরিজমের কনসেপ্ট। ফুড ট্যুরিজম মানে এটা কিন্তু ট্যুরিজমের অন্যতম একটা পার্ট হচ্ছে ফুড বা ক্যালিনারি ট্যুরিজম যেটাকে বলে। সারা পৃথিবীতে ফুড খাওয়ার জন্য মানুষ যাচ্ছে বিভিন্ন দেশে। মালয়েশিয়াতে আপনি দেখেন একটা বড় অংশ লোক যাচ্ছে ওখানে ফুড খাওয়ার জন্য। ওদের ভেরিয়েশন তো আমাদের থেকে কম, তা আমাদের এত ভেরিয়েশন থাকা সত্ত্বেও আমরা আসলে সেভাবে কেন, যেমন ধরেন আমরা বিরিয়ানি কিন্তু আসলে বাংলাদেশি বিরিয়ানি আলাদা, কিন্তু এখন ধরেন ভারতে কয়েক রকমের বিরিয়ানি আছে এবং হায়দ্রাবাদের বিরিয়ানি ফেমাস, কিন্তু আমি মনে করি ঢাকায় বিরিয়ানির একটা নিজস্ব ব্র্যান্ড আছে, কিন্তু সেই ব্র্যান্ডিংটা আমাদেরকে পরিচিত হয়নি, বাট আমাদের করতে হবে এটা। বিশ্বায়নের এই যুগে নিজের ঐতিহ্যবাহী খাবারকে কেবল নিজ এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখা মানে নিজেকেই ঠকানো। এই প্রজন্মের তরুণরা সেটা বুঝতে পেরে এলাকার শত শত বছরের পুরনো খাবার নিয়ে এসেছিলেন ফুড ফেস্টিভ্যালে, যেখানে তারা পেলেন ইতিবাচক সাড়া। আমি তো আসলে বেসিক্যালি আমার রিজিয়নের যেই ট্র্যাডিশনাল ফুড ওইটা সম্পর্কে আমি জানি, বাট এখানে আসার পরে দেখলাম যে আমাদের পুরো ন্যাশন ওয়াইড যে প্রত্যেকটা 64টা জেলার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো, যেমন আমি এক্সপিরিয়েন্স করলাম যে জয়পুরহাটের শর্মা সুইটসের যেই আপনার হাড়িভাঙা মিষ্টি লো সুইটস, আমি এটা আসলে কখনো ওইভাবে দেখি নাই। এসে অনেক বিভিন্ন ধরনের আইটেম দেখতেছি, মানে আগে হচ্ছে বিভিন্ন জেলার, হ্যাঁ এগুলোর ব্যাপারে হচ্ছে জানা ছিল না, এখানে না আসলে দেখা যেত না এত সুন্দর সুন্দর আইটেম। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদের এই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।